আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের শহীদুল্লাহ স্যার। আমি আজকে আমাদের প্রবলেম বেসড লার্নিং ক্লাসের সেকেন্ড ক্লাস। আর তোমাদের সাথে যে বেশ কিছুদিন যাবত আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এগুলোর জন্য যে আমার সাথে সাহায্য করতেছে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিন ইশরাক নিলয়। উনি পর্দার আড়াল থেকে তোমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। বক্স কোশ্চেনের প্রশ্নগুলো আমরা নমুনা প্রশ্নগুলো আলোচনা করতেছিলাম। একটা প্রশ্ন মনে করো যে এরকম একটা প্রশ্ন থাকে অনেক সময়, a man with a history of recent dog bite has come to you. He was not vaccinated previously against rabies. How will you vaccinate him? তাহলে এটা চলে গেল রেবিসের সম্বন্ধে একটা প্রশ্ন। আমরা ক্লাসে বলতেছিলাম রেবিস এরকম একটা ডিজিজ যার মর্টালিটি রেট নিয়ার অ্যাবাউট 100%। সুতরাং রেবিস ডিজিজটা তোমরা খুব ভালো করে পড়বা। এখানে ভুল ভ্রান্তি হইলে কিন্তু কোনো মাপ নাই। এটা একটা রোগী মারা যাইতে পারে, 100% প্রায় মর্টালিটি রেট। এই রেবিসটা কেন হয়, কিভাবে ছড়ায়, হ্যাঁ, প্রিভেন্টিভ মেজার কি, তারপরে তোমার ভ্যাকসিন সম্বন্ধে, আগে কি ভ্যাকসিন ছিল এখন কি ভ্যাকসিন হয়, এগুলা সুন্দর করে জানা থাকবা। তো এখানে যে প্রশ্নটা, ডগ বাইটের রোগী আসছে, আমরা কিভাবে ভ্যাকসিন দিব, কিভাবে ভ্যাকসিনের শিডিউলটা কি। আসলে ভ্যাকসিন শিডিউলটা আগে দুই রকম ছিল আগে। একটা ছিল যে আমরা নার্ভাস টিস্যু ভ্যাকসিন, যেটা আগে 14টা ভ্যাকসিন দেওয়া হইতো নাভির চারদিকে। আমিও দিয়েছিলাম ছোট সময়, নাভির চারদিকে 14টা ভ্যাকসিন, এবং ওটার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল অনেক বেশি। এটা আস্তে আস্তে অবসলিট হয়ে গেছে। শেষে প্রথম দিয়ে উন্নত বিশ্ব থেকে নাই করা হয়েছে, এখন বাংলাদেশেও নাই। এখন আমরা যে ভ্যাকসিনটা দিই সেটা হচ্ছে এইচডিসি, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, যেটা সেটাই আমরা প্রেফার করি এখন। এইগুলা তো পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে যে ভ্যাকসিনের শিডিউলটা কিরকম। সাধারণত আমরা বলছি 5টা ডোজ দেই, 0, 3, 7, 14 and 28। এই 5টা যেদিন শুরু হবে সেটাকে 0 ধরলাম, বাকিগুলা প্রথম দিন থেকে শুরু করে 3 দিন, প্রথম দিন থেকে শুরু করে 7 দিন, প্রথম দিন থেকে শুরু করে 14 দিন, প্রথম দিন থেকে শুরু করে 28 দিন। মনে রেখো কিন্তু এটা, তোরা প্রায় আমাকে খালি ফোন করো বিভিন্ন সময় যে স্যার ডোজগুলা কেমন হবে, বুঝে গেলে তো হয়ে যায়। 5টা ডোজ কাউন্ট করবা, প্রথম দিনটাকে 0 ধরে, ফার্স্ট যেদিন দিলা সেটাই 0 ডে, ওইটাকে ধরে আমরা শিডিউলটা করলাম, 5টা এইভাবে দিলাম। এইখানে যেহেতু এখানে কিছু প্রশ্ন আসবে রেবিসের সাথে, যে রেবিসের তুমি প্রিভেন্টিভ মেজারটা কি, রোগী আসলে প্রথমে কি করবা। ফার্স্ট আমার যে কাজটা করতে হবে, ওয়াশ করতে হবে জায়গাটা, লোকালি যে জায়গাটা ইনজুরি আছে সেখানে আমার ওয়াশ করতে হবে। ওয়াশ করার সময় যখন বলার সাথে সাথে জিজ্ঞাসা করবে যে যদি কাটা টাটা থাকে বা তোমার কাট ইনজুরি বড় থাকে, বা যদি ডগ বাইটটা দিছে, কামড় দিছে, কামড় ইনজুরিটা অনেক বড়, সেলাই লাগবে, তাহলে কি করবা। এগুলো কিন্তু সারা জিজ্ঞাসা করবে যে সেলাই লাগলে কি করবা। অবশ্যই বলতে হবে যে ডগ বাইটের ক্ষেত্রে আমরা সিউচার অ্যাভয়েড করব, কারণ সিউচার দিলে কি হবে, আরো ইনজুরি হবে, নার্ভটা আরো ড্যামেজ হবে, এবং ওই পজিটিভ এজেন্ট গুলো নার্ভের মাধ্যমে নার্ভাস সিস্টেমে চলে যাবে। তা আমরা জানি যেটা আলটিমেটলি নার্ভাস সিস্টেমকে বিকল করে দেয়। সুতরাং কখনই আমরা সেলাই দিব না। তারপর যদি সেলাই দিতেই হয়, মানে আনঅ্যাভয়েডেবল কন্ডিশন যদি হয়ে যায় সিউচার দেওয়ার, তাহলে অবশ্যই আমরা কিছুদিন লেট করব, 2-1 দিন দেরি করব। প্রথমে বড় যদি ইনজুরিও হয় তাহলে ওটা আমরা অ্যাপোজিশনে নিয়ে আসা তোমার যেটাকে আমরা বলি রেবিস ইমিউনোগ্লোবুলিন দিয়ে ওই লোকালি ইনফিলট্রেট করে দিব, লোকালি দিয়ে ড্রেসিং করে রেখে দিব, কখনো সেলাই দিব না। হ্যাঁ, তারপর অন্যান্য অ্যান্টিসেপটিক বা অন্যান্য যা এজেন্ট আছে ড্রেসিং করলাম, দরকার বলে যদি টিটেনাস ভ্যাকসিন দেওয়া না থাকে টিআইজি দিলাম। আমরা এইভাবে শুরু করব, কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় আমরা সেলাই করব না।
আর এটি বললাম 5টা ডোজ, ছোট বড় সবারই একই রকম। হ্যাঁ, এটা IM ইন্ট্রামাসকুলার দেওয়া হয়। আর আগের যেটা দেওয়া হইতো 14টা ছিল যেটা বললাম, সেটা দেওয়া হইতো নাভির চতুর্দিকে। আর বর্তমানে যে 5টা সেটা দেওয়া হচ্ছে IM। তা আগে দেওয়া হইতো আমাদের সময় আমরা এটা দিছি। হ্যাঁ, আমি নিজেই বলছিলাম যে আমি দিছি এটা সাবকিউটেনিয়াস 14টা, আর আমার ছেলেরে দিছি আমি 5টা IM। হ্যাঁ, এটা মনে রাখবা, আর 5টাই দেওয়া হয়। আর এই সম্বন্ধে তোমরা ডিটেলস পড়বা, এটা কেন কি সমস্যা, রেবিস সম্বন্ধে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তারপরের অংশটা ছিল a young adult male present with chest pain, evening rise of temperature, weight loss with productive cough for 4 weeks. What is your probable diagnosis? Mention its transmission. দেখো, এই জন্য প্রশ্ন কিন্তু আমরা আগে একটা পড়ছিলাম, বুঝতেই পারতেছো এটা টিউবারকুলোসিস, হ্যাঁ, পালমোনারি টিউবারকুলোসিস। এখানে এদের প্রশ্ন একটু ঘুরাই দিচ্ছে লাস্টে, যে মেনশন ইটস ট্রান্সমিশন, মুড অফ ট্রান্সমিশনটা এখানে চাচ্ছে। এখানে কিন্তু ট্রিটমেন্টটা চায় না, আগে এটা ট্রিটমেন্ট চাইছিল, এখানে চাচ্ছে মুড অফ ট্রান্সমিশন। সেই সবগুলা মুডই বলতে হবে না, ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট নিউক্লিয়াই, তাই না, ওইগুলা সবগুলাই বলতে হবে, যতগুলো আছে। মুড অফ ট্রান্সমিশন এখানে চাচ্ছে। তারপরে সাথে সাথে প্রশ্ন ঘুরে নিয়ে আস্তে আস্তে ট্রিটমেন্টে চলে যাবে, সেই ক্যাটেগরি ওয়াইজ ট্রিটমেন্ট করতে হবে। ডটস কাকে বলে, ডটস কর্নার আমরা ডে ভিজিটে গেছি, সেই পূর্ণ প্রশ্নগুলো আবার এইভাবে আসবে। তারপরে আরেকটা প্রশ্ন, এরকম নমুনা প্রশ্ন আমরা দেখি, এরকম থাকতে পারে, a mother has come to you with her child who has been suffering from high fever for 2 weeks. There are rose spot in the trunk, relative bradycardia, and blood picture shows leukopenia. What is your diagnosis? Name the serological test for confirmation of the diagnosis. কিন্তু প্রশ্নটা পড়বা, কয়েকটা অংশ আছে প্রশ্নের মধ্যে। ডায়াগনোসিসটা দেখো, তার 2 সপ্তাহ যাবৎ বাচ্চাটার জ্বর, রোজ স্পট অন দ্য ট্রাঙ্ক, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, ব্লাড পিকচার শোজ লিউকোপেনিয়া। মোটামুটি সব পয়েন্ট বলেই দিচ্ছে, আর ইজি ডায়াগনোসিস একদম। এখানে আমরা এন্টেরিক ফিভার বোঝাই যাচ্ছে। এখানে যে প্রশ্নটা এখান থেকে ধরে নিতে পারে যে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া জিনিসটা কি। দেখো, তোমাদের আগে কয়েকটা ব্যাচ আগে এই প্রশ্নটা আমরা আলোচনা করছিলাম, সেদিন ডাক্তার হয়ে গেছে, সে আমাকে ফোন করে বললো, স্যার আপনার এই প্রশ্ন দিয়ে আমার মানে ফাইনাল প্রফও পার হয়েছি, আবার কি বলে বিসিএস পরীক্ষাতে আমাকে ধরছিল যে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া কি। কিছু জিনিস তো জানাই রাখতে হবে, যদিও এই কথাগুলো আমরা সরাসরি হয়তো এই কমিউনিটি মেডিসিনের বইয়ে নাই, কিন্তু কিছু রিলেটিভ কথা আমার এমনি জানতে হবে। ব্রেডিকার্ডিয়া তো বুঝলাই, ব্রেডিকার্ডিয়া, হ্যাঁ, টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া। আর এখানে হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, যেরকম ব্রেডিকার্ডিয়া হওয়ার কথা বা টেকিকার্ডিয়া হওয়ার কথা ওই রকম হচ্ছে না, রিলেটিভ। আমরা জানি যে কথাটা একটু বুঝাই বললে স্যার খুশি হবে, যে 1 ডিগ্রি টেম্পারেচার যদি রাইজ করে একটা সুস্থ মানুষের, সাধারণত পালসটা বাড়ে 10 করে প্রতি 1 ডিগ্রির জন্য। নর্মাল যা পালস ছিল তার 10 করে বাড়তে থাকে। কিন্তু এখানে দেখো 10 করে আরো বাড়বে না, আরো কম বাড়তে পারে। ওই রকম ওই নিয়মটা মানতেছে না যে প্রতি ডিগ্রির জন্য 10 করে বাড়ার কথা, যে রুল অফ থাম্ব একটা আছে, এটা এখানে থাকে না। এটা ওইখানে তো আর উল্টা কি হয়, ব্রেডিকার্ডিয়া হয়ে যায়, ওই 10 করে বাড়ে না। এটাকে বলা হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। আর অন্যান্যগুলো তো বুঝতে পারছো। আর কি বলছে, আরেকটা অংশ ছিল, নেম দ্য সেরোলজিক্যাল টেস্ট ফর কনফার্মেশন অফ ডায়াগনোসিস। এটাও তো তোমরা জানো, যে এটা বলা হচ্ছে যে মোটামুটি ওয়াইডাল টেস্টের সম্বন্ধে, বা ভিডাল টেস্ট বা ওয়াইডাল টেস্ট যেটাই বলি। এখানে আমরা কি করি, যে মেজার দ্য অ্যান্টিবডি লেভেল এগেইনস্ট ও এন্ড এইচ অ্যান্টিজেন, তাই না। অ্যান্টিবডিটা দেখি আমরা ও আর এইচ অ্যান্টিজেনের এগেইনস্টে। রিপোর্টে তোমরা একটা ক্লিনিক্যাল সাইডের যে তোমার বা প্যাথোলজি রিপোর্ট দেখলে বুঝতে পারবা, হ্যাঁ, এটা তোমার সিগনিফিকেন্ট কিনা লেখা থাকে, কতটুকু সিগনিফিকেন্ট, টাইটারটা কেমন থাকে, ওটা দেখে আমরা বুঝতে পারি যে তার এন্টেরিক ফিভারটা কি অবস্থায় আছে। তারপরে যখন এন্টারিক ফিভার থেকে কারো অন্যদিকে চলে যাবে, যে এটা কি বলছিলাম আমরা, একটা দেখো এটা বলছে যে স্পট না, যে বলতেছে যে রোজ স্পট আছে, তো প্রশ্ন করতে পারে যে
এরকম র্যাশ হয়, স্পট মানে র্যাশ আর কি। র্যাশ বর্ন একটা ডিজিজের নাম বলো, 8-10টা ডিজিজ আমরা জানি না, দেখো প্রশ্ন হলে কিভাবে যায়। এন্টারিক ফিভার কিন্তু একটা, এরকম আরো অনেকগুলা ডিজিজ আছে এখানে র্যাশ আছে, তাই না? র্যাশ বর্ন ডিজিজ এখান থেকে চলে যাবে, ওইখানে প্রশ্নটা ঘুরে গেলে ওইদিকে চলে যেতে পারে। পরে দেখো আরেকটা প্রশ্ন এরকম আছে, a neonate of 7 days delivered by an untrained TBA presented to you with purulent discharge from umbilicus, lock jaw, with inability to suck breast, occasional convulsion. What is your diagnosis? দেখো তাহলে এটা প্রথমে জিজ্ঞেস করতে পারে যে 7 দিনের একটা বাচ্চা আসছে ডেলিভারি হওয়ার পরে, এবং সব মোটামুটি বলেই দিচ্ছে আনট্রেইন টিবিএ। টিবিএ মানে কি? টিবিএ এই দেখো আর পারতেছ না, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, আমরা যেটাকে দায়ী বলি, দায়ী মহিলা, গ্রামের যে দায়ী মারা থাকে তারা। আবার বলছে আনট্রেইনড, গভর্নমেন্টের কিন্তু একটা প্রজেক্ট আছে এদেরকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং দিলে কিন্তু তারা মোটামুটি সেফ ডেলিভারি করতে পারে। যেহেতু আমাদের মা যারা আছেন তারা অনেকে হাসপাতালে যান না বা কমিউনিকেশন ভালো না, বাড়িতে ডেলিভারি হোম ডেলিভারি করায়, তাহলে যদি ওদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই তাহলে নর্মাল ডেলিভারিরা সেফলি ওনারা ওইখানে করাইতে পারেন। আর এখানে কে করাইছে? আনট্রেইনড, purulent discharge from umbilicus, lock jaw, আর বলতেছে যে ব্রেস্ট সাক করতে পারতেছে না। ডায়াগনোসিস কিন্তু হয়েই গেল। আমি যখন নতুন ডাক্তার ছিলাম, আর তখন আমি এতে বিশেষ মনে করো যে ওই রুরাল এরিয়াতে কাজ করছি, এই রোগীগুলো খুব পাওয়া যাইতো। এটা আসলে কি? টিটেনাস নিওনেটোরাম, তাই না? নিওনেটদের টিটেনাস। এখন এগুলা প্রায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। কেন পাওয়া যায় না বলো, কেন পাওয়া যায় না? মূলত আমরা যে ইপিআই প্রোগ্রাম চালাচ্ছি, টিটি ভ্যাকসিন আমরা দিতেছি, হ্যাঁ, যে চাইল্ড বিয়ারিং এজে সকল মহিলাদের টিটি ভ্যাকসিন দিচ্ছি, সেই জন্যই আমরা এটাকে প্রিভেন্ট করতে পারছি। আমরা যখন নতুন ডাক্তার ছিলাম এত বেশি তোমার টিটেনাস নিওনেটোরাম পাওয়া যেত, এবং মনে করো যে ইনফ্যান্ট মর্টালিটি রেটের একটা বড় অংশ ছিল নিওনেটাল টিটেনাস। এটা আজকাল অনেক কন্ট্রোল, এটা আমাদের ইপিআই প্রোগ্রামের একটা বড় ধরনের সফলতা। তাহলে এখান থেকে কি প্রশ্ন চলে যাবে ইপিআই এ, সেই ইপিআই কাকে বলে, ইপিআই এর শিডিউল গুলা কি কি, হ্যাঁ, কি কি ভ্যাকসিন আছে, কোনটা কখন দিবা। আর এখানে যেহেতু টিটি ভ্যাকসিনের কথাই আসবে, টিটি ভ্যাকসিনের শিডিউলটা কি, হ্যাঁ, কয় ডোজ, কাদের কয় ডোজ, ডিটেলস আমরা জানি। এটা সুন্দর করে মনে রাখবা। একজন চাইল্ড বিয়ারিং এজে আমরা কয়টা ডোজ দেই, হ্যাঁ, প্রেগন্যান্সিতে কয়টা ডোজ দেই, আর বাচ্চাদের, হ্যাঁ, বাচ্চা বয়স্ক কম বয়স্ক যত আমরা দেখি যে ছোট বয়সে 5, 6, 7, 8 বছর 9 বছরের মধ্যে যে আমরা কি দেই, তখন জিজ্ঞেস করি কোন ভ্যাকসিনটা বাচ্চাদের দেই। আগে দেওয়া হয়তো ডিপিটি, এখন কি দেই? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। মনে রেখো, এখন কিন্তু আমরা দিচ্ছি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, 5টা ভ্যাকসিন নিয়ে। এটা আমরা ইপিআই ক্লাসে আলোচনা করছি। এই নিয়ে প্রশ্ন অনেক সময় এক্সামিনার ঘুরে করতে পারে, এই জন্য এটা বলতেছে প্রবলেম বেস কোয়েশ্চেন। বলতে পারে যে টিটেনাস প্রিভেন্ট করার জন্য কি কি ভ্যাকসিন আমরা ইউজ করি, কি কি ভ্যাকসিন। টিটেনাস শুনে তোমরা সবাই টিটি ভ্যাকসিন বলে বসে থাকো, আর প্রশ্ন কেউ উত্তর দাও না। মজার ব্যাপারটা হচ্ছে আরো কিন্তু ভ্যাকসিন আছে যেখানে টিটেনাস থাকে। এই যে বললাম একটু আগে ডিপিটি অথবা পেন্টাভ্যালেন্ট, এটার মধ্যেও কিন্তু টিটেনাস আছে, তাই না? টিটেনাসের ভ্যাকসিনটা আছে, দুইটাই বলতে হবে, টিটিও বলতে হবে আবার পেন্টাভ্যালেন্টও বলতে হবে। আর ইমিডিয়েট অ্যাকশনের জন্য আমরা কি দেই? টিআইজি না, টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন। মনে করো যে টিটি ভ্যাকসিন দিলে তো সে আমরা জানি, ডিটেলস পড়ছি আমরা, একটা ভ্যাকসিন দিলে কোনো রকম কার্যকারিতা নাই, 2টা ভ্যাকসিন দিলে তারপর সে কার্যকর হবে কয় বছরের জন্য, 3টা দিলে কয় বছরের জন্য, 4টা দিলে কয় বছরের জন্য আমরা জানি। যেহেতু সে যদি আনইমিউনাইজড থাকে অথবা ভ্যাকসিন দেওয়া নাই থাকে, হ্যাঁ, তাইলে আমরা কি করব? সাথে সাথে একটা টিআইজি দিয়ে দিব। টিআইজি দিলে হবে কি, 1 মাসের জন্য সে প্রোটেকশন দিয়ে দিবে। আর বাই দিস টাইম আমরা নর্মাল টিটির যে 5 ডোজের শিডিউল আছে সেটা শুরু করে দিব। কথাটা একদম মনে রাখবা, কি বললাম মাথায় কাটে রাখো। এরকম অবস্থা হইলে আমরা প্রথমে টিআইজি দিয়ে দিব, টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন, এটা ইমিডিয়েটলি অ্যাকশনে চলে যাবে।
এবং এখানে 1 মাসের প্রোটেকশন দেবে। আর বাই দিস টাইম আমরা করবো কি, তার লাইফ লং ইমিউনিটি দেওয়ার জন্য টিটি ভ্যাকসিন যে শিডিউল আছে 5 ডোজের সেটা শুরু করে দেব। কখন কিভাবে দিতে হয় সেটা আমরা তাকে বলে দিব। এইভাবে কিন্তু চলতে থাকবে, মনে রাখো। আমরা একটা প্রশ্ন দেখি। A patient diarrhea has come to you. On examination, the eyes were very sunken, unable to drink, and the skin pinch goes back very slowly. Comment about dehydration status. How will you manage the case? তাহলে বোঝা যাচ্ছে যে সায়েন্স লক্ষণগুলো দেখলা, এখানে মূলত ডিহাইড্রেশন কাকে বলে, ডিহাইড্রেশনের যে তোমার স্টেপস গুলো আছে, তারপর ক্যাটাগরি গুলো আছে, সেইগুলা ভালো করে জানতে হবে। আর হলো হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, কোন ডিহাইড্রেশনে কি ধরনের ম্যানেজমেন্ট আমরা ডায়রিয়াল ডিজিজ পড়াশোনা করছি সেইগুলো এখানে চলে আসবে। সিভিয়ার ডিহাইড্রেশন হলে কি করতে হবে, তাই না? আর এখানে ওআরএস এবং কলেরা স্যালাইন এই দুইটা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। ওআরএস এর প্রিপারেশন, ওআরএস তৈরি করার পরে কতক্ষণ পর্যন্ত খাওয়ার উপযুক্ত থাকে, হ্যাঁ। আর আজকাল যেটা আসছে যে রাইস বেসড ওআরএস, হ্যাঁ, এই সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর একটা প্রশ্ন, এটাও সেটা একটু মজার প্রশ্ন, বই নাই, যে খাবার স্যালাইন আর আইভি স্যালাইনের মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্য কি? খাবার স্যালাইন আর আইভি ফ্লুইডের মধ্যে কনস্টিটিউশন দিক দিয়ে বা তোমার যে গঠনের দিক দিয়ে কি পার্থক্য, মূল পার্থক্য? দেখো খাবার স্যালাইনের মধ্যে কি আছে, গ্লুকোজ আছে, লবণ আর চিনি মিশাই দিচ্ছে, তাই না? চিনিও মিশাই দিচ্ছে, যদিও আমাদের দরকার কি ছিল, লবণটা কমে যাচ্ছে। সেই বায়োকেমিস্ট্রিতে পড়ছো, আমরা গেলাম না ওদিকে, গ্লুকোজ কিভাবে ট্রান্সপোর্ট করে। আর আইভি স্যালাইনের মধ্যে কিন্তু গ্লুকোজ নাই, কলেরা স্যালাইনের মধ্যে গ্লুকোজ নাই, এটাই মূল পার্থক্য। আর ডিহাইড্রেশনের কোন ক্যাটাগরি গুলো ভালো করে জানবা, এইখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হবে। কতটুকু ফ্লুইড কাদের দিতে হবে, খাবার স্যালাইন কতটুকু পরপর কোন বয়সে, হ্যাঁ, এটা জানা থাকতে হবে। পরের প্রশ্ন, ইউ আর অ্যান ইমার্জেন্সি মেডিকেল অফিসার, a person with lacerated wounds in different part of the body resulting from road traffic accident has been brought to the emergency department. How will you proceed to prevent tetanus in this case? দেখো সব বলে দিয়েছে, কিন্তু দেখো প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে বলতেছে যে how will you proceed to prevent tetanus in this case? জানা থাকলেও কিন্তু এই যে প্রশ্নটার জন্য একটু খেয়াল করো, প্রসিড কিভাবে করবা। প্রথমে যদি বল আরম্ভ করো যে হ্যাঁ ওয়াশ টাশ করে আমি টিটেনাস প্রিভেন্ট করার জন্য টিটেনাসের ভ্যাকসিন দিব, সবই ঠিক আছে, টিটেনাসের ভ্যাকসিন দিব কথাটা ঠিক আছে, কিন্তু এখানে প্রসিড করা কিভাবে, মানে শুরুটা কিভাবে করবা। মূল জিনিসটা জানতে চাওয়া হচ্ছে এখানে যে তুমি আগে হিস্ট্রি নাও কিনা, জানো, জিজ্ঞাসা করো কিনা যে আপনি কি আগে টিটি ভ্যাকসিন আগে নেওয়া আছে কি নাই, নেওয়া থাকলে কয়টা নেওয়া আছে, তার মানে কি সেই 5টা ডোজের মধ্যে ব্যাপারটা চলে যাবে। 5টা ডোজের মধ্যে যদি কোনো ডোজই নেওয়া না থাকে, তাহলে আমরা একটু আগে বললাম যে প্রথম টিআইজি দিয়ে শুরু করে দিব, তারপর সেই TT5 শুরু করে দিব। আর যদি টিটি দেওয়া থাকে, যদি কয়টা দেওয়া থাকছে, এবং আমাদের জানা থাকতে হবে যে TT1, 2, 3, 4, 5 কোন ভ্যাকসিনটা কতদিন প্রোটেকশন দেয়, তাই না? এগুলো আমরা জানছি, এর মুখস্থ রাখতে হবে, কোনটা 3 বছর, কোনটা 5 বছর, কোনটা লাইফ লং ইমিউনিটি দিচ্ছে, এগুলো কিন্তু একদম মনে রাখবা, তাহলে এই প্রশ্নগুলো আর সমস্যা হবে না। তার যদি TT2 দেওয়া থাকে, TT3 দেওয়া থাকে, কোনটা দেওয়া আছে এটাকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, যদি মনে করতে না পারে তাহলে আমরা TT1ই দিব, ধরে নিব, আগের গুলা মিস। আর এখানে মজার জিনিসটা হচ্ছে, তোমরা যে আমাকে প্রশ্ন করো প্রায় স্যার মনে নাই, বিশেষ করে মহিলারা, হ্যাঁ, প্রেগনেন্সির সময় প্রশ্নগুলো করো, এটা মনে রাখবা যে টিটি একটা শব্দ হচ্ছে যে এটা যদি বেশি ডোজ দেওয়া হয় মনে না থাকে তাহলে কোনো সমস্যা নাই, ওভার ডোজ হয়ে গেল টিটিতে কোনো সমস্যা নাই। আর টিটি মনে করো যে যদি 5টা দেওয়া থাকে তাহলে আর ওই তোমার ওই যে প্রেগনেন্সি পিরিয়ডে, ফার্টাইল পিরিয়ডে আর ভ্যাকসিন নেওয়ার কোনো দরকারই নাই, সে প্রেগনেন্ট থাক বা না থাক, যদি সে নর্মালি 5টা টিটি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আর টিটি দিতেই হবে না।
এই যে এই প্রশ্নে এটাই জানতে চাচ্ছে, তার যদি টিটি দেওয়া থাকে, কয়টা দেওয়া আছে, যদি 3টা দেওয়া থাকে তাহলে আমরা যদি 3টা দেওয়ার পরে যে আমরা জানি যে মিনিমাম একটা ডিস্টেন্স আছে, হ্যাঁ, TT1 দেওয়ার পরে কতদিন, TT2 দেওয়ার পরে 3, 4 এগুলো দেওয়ার পরে এটা আছে না, আমরা পড়ছি না যে মিনিমাম একটা ইয়া থাকে, গ্যাপ থাকে, এতদিন পরে আরেকটা দিতে হবে, কোনোটা এক একটার জন্য এক এক রকম, এটা একদম মুখস্থ থাকতে হবে। আর এখানে যে ফর্মুলাটা মনে রাখতে হবে, তোমরা যেটা ভুল করো, মানে প্রায় মানে জুনিয়র ডাক্তারও মানে ভুল করে বলে, স্যার সে তো বলতে পারতেছে না টিটি কি দিব, কোনটা দিব, একটু খেয়াল আসতেছে না। এখানে ফর্মুলাটা হচ্ছে there is no maximum interval but minimum interval should be maintained. There is no maximum interval. মনে করো যে সে একটা TT3 দিছে, সময় মতো TT4 দেয় না, সে আসছে 5 বছর পরে, যতদিন পরেই আসুক সে যে TT3 দিয়ে রাখছে এটা কিন্তু নষ্ট হবে না, যতদিন পরেই আসুক, সময়ের আগে আমরা ভ্যাকসিনটা দিব না, কিন্তু পরে যদি আসে, যখনই আসুক TT3 পরে TT4 দিয়ে দেব। হ্যাঁ, আবার যদি TT2 পরে আসে, যে সময় পরে আসার কথা ছিল যতদিন পরে, সে যদি সেই সময়টা মেনটেন না করে থাকে, যদি আগে আসা পড়ে তাহলে দিব না, ইনভ্যালিড হয়ে যাবে। আর পরে যদি মনে করো যে কোনোটা আছে 6 সপ্তাহ পরে আসার কথা, কোনো সময় 1 বছর পরে আসার কথা, তাই না, 6 মাস, যেটাই হোক, যদি ম্যাক্সিমাম ইন্টারভ্যাল নাই, যদি কারো 4 সপ্তাহ পরে আসার কথা থাকে, সে যদি 4 বছর পরেও আসে তাহলেও আমরা ওই এটা সমস্যা নাই, কিন্তু এই কথাগুলো আমরা সবাইকে বলি না, কারণ তখন সে কি করবে, সে ইচ্ছা করে দেরি করবে। কিন্তু এজ এ ডাক্তার তোমার জানা থাকতে হবে যে যদি তোমার গ্যাপটা বেশি হয়ে যায়, নির্ধারিত ডেটটা পার হয়ে যায়, তাহলে সমস্যা নাই, কিন্তু ডেটের আগে দিলে ইনভ্যালিড হয়ে যাবে, সেই জন্য কার্ডটা রাখতে বলি। রুগীকে আমরা জিজ্ঞাসা করবো যে ভাই আপনার টিটি দেওয়ার কি অবস্থা, কয়টা দিচ্ছেন, সে যদি মনে করতে না পারে কিছু, হ্যাঁ, বা কার্ডটা দেখাতে না পারে, তাহলে আমরা TT1 দিয়ে দিব, সাথে TIG দিয়ে দিব, তারপর অন্যান্য যা প্রসিডিউর গুলো আমরা মেনটেন করবো, এইটাই মনে রাখার কথা। আমি আবার বলতেছি, there is no maximum interval for TT vaccine schedule but minimum interval should be maintained. Mind it. আচ্ছা, পরের প্রশ্ন দেখি আমরা। Mr. Johir is a radiographer is a medical in a medical college hospital. What will be your advice to him for protection against radiation hazard? তাহলে একটা এটা এই প্রশ্নটা এরকম বোঝা যাচ্ছে, আসলে এই প্রশ্নটা ঘুরে আসতে পারে, রেডিয়েশনের কি কি হ্যাজার্ড আছে এটাও আসতে পারে, জিজ্ঞাসা করতে পারবে, ইমিডিয়েট হ্যাজার্ড কি, ডিলেড ইফেক্ট কি, এরকম আছে না, আমরা পড়ছি। আর এই যে মিস্টার জহির সাহেব যিনি রেডিওগ্রাফার হিসেবে কাজ করতেছেন মেডিকেল কলেজ, তাকে কি প্রোটেকশন দেবে, এখানে কিন্তু মূল জিনিসটা আমরা জানতে চাইবো, সেটা হচ্ছে তাকে আমরা একটা অ্যাপ্রন পরাবো। কিসের অ্যাপ্রন? এইটাই, লেড অ্যাপ্রন। কিসের অ্যাপ্রন? লেডের অ্যাপ্রন, সীসার অ্যাপ্রন আর কি। তাহলে সেটা তার রেটা খাবে না, সেটা তার এক্সরে ডিপার্টমেন্টে যারা দেখবা সবাই লেড অ্যাপ্রনটা পড়ে। তারপরে আরেকটা জিনিস আমরা বলি যে সে আরেকটা ব্যবহার করবে, ডোসিমিটার ইউজ করবে। ডোসিমিটার পরীক্ষার সময় প্রায় জিজ্ঞেস করে, হোয়াট ইজ ডোসিমিটার, এটা কোথায় বাঁধবে, কোথায় থাকে, ওটা আর বলতে পারো না। ডোসিমিটারটা এরকম তোমার ঘড়ির মতো সাধারণত গলাতেই থাকে, যারা রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন, তো ডোসিমিটারে রেকর্ড করা হয় সে টোটাল কতটুকু রেডিয়েশন সে খাইছে, তার ভিতরে কতটুকু রে ঢুকছে, ওইখানে মেজার করা হয় ডোসিমিটার। হ্যাঁ, যদি বেশি হয়ে গিয়ে থাকে তখন আমরা তাকে কি করব, রেস্টে পাঠিয়ে দিব লোকটাকে, করে তাকে আমরা কিছুদিন গ্যাপে ডিউটিটা আমরা তার লম্বা ব্রেক করে দিব, এরপরে আবার আসার জন্য, তখন তাকেও তো সেভ করতে হবে। এই জিনিসটা মনে রাখো যে ডোসিমিটার আর হচ্ছে লেড অ্যাপ্রন ব্যবহার করব। পরে একটা প্রশ্ন দেখো, ইউ আর এন এয়ারপোর্ট মেডিকেল অফিসার, a case of plague from an endemic country has arrived at Hazrat Shah Jalal International Airport, Bangladesh. Mention the measures that should be taken to prevent the spread of plague. তাহলে এয়ারপোর্টে একটা রোগী আসলো এন্ডেমিক এলাকা থেকে, প্লেগের, এখানে প্লেগ দিছে, অন্য যে কোনো ডিজিজ দিতে পারে, আরো ইউলো ফিভার থাকতে পারে, এখন তো করোনা ভাইরাসের সিজন থাকতে পারে। এর মূল জিনিসটা আমরা জানতে চাচ্ছি যে তুমি বাংলাদেশে স্প্রেড না হয় তাহলে কি করবা, ঘুরে ঘুরে কিন্তু চলে যাবে কোথায়, মূল উত্তরটা হবে কোয়ারেন্টাইন। সেই সাথে সাথে
আইসোলেশন, তখনই কোয়ারেন্টাইন কাকে বলে, আইসোলেশন কাকে বলে, কোয়ারেন্টাইন আইসোলেশনের পার্থক্য কি, কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের পার্থক্য কি, এটা কিন্তু রিটেনের প্রশ্ন, ভাইবার প্রশ্ন এবং তোমার বিসিএস পরীক্ষার প্রশ্ন। সুন্দর করে আমরা আলোচনা করছি, এগুলা পার্থক্যগুলা সুন্দর করে পয়েন্ট পয়েন্ট দিয়ে বলবা। আর এখানে একটা জিনিস চলে আসবে যে কয়েকটা কোয়ারেন্টাইনেবল ডিজিজ বা ইন্টারন্যাশনালি কোয়ারেন্টাইন করতে হয় এরকম কয়েকটা ডিজিজের নাম বলো, একদম সুন্দর করে বলতে হবে। আগে তো ইউলো ফিভার বলছি আমরা, প্লেগ বলছি, কলেরা বলছি, এখন নতুন কি যুগ হইলো কোনটা, করোনা, তাই না? এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি কোয়ারেন্টাইনেবল ডিজিজ। তারপরে কিন্তু একটা প্রশ্ন থাকে করবে অনেক সময় যে এই ওই মানে যদি এরকম কোয়ারেন্টাইন করতে হয় তাহলে, বা এরকম যদি তুমি ডিজিজ খবর পাও তাহলে কাকে ইনফর্ম করবা, কাকে ইনফর্ম করবা, একটা প্রশ্ন থাকে। আমরা সাধারণত কি করি, নোটিফাইড ডিজিজগুলো WHO কে তার নির্ধারিত জায়গায় ইনফর্ম করে দিই। পরে আমরা একটা প্রশ্ন দেখি, এরকম একটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন ঘুরায়, ইউ আর ওয়ার্কিং অ্যাজ হাই অফিসিয়াল ইন ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, যেটা আমরা DGHS, you have come to know that plague has occurred in Bangladesh. You have to notify it to WHO. In which regional headquarter of WHO you have to notify? Mention the other notifiable disease. দেখো এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে। The plague একটা notifiable disease, other notifiable disease গুলো আমরা আগে আলোচনা করলাম। এখন পরে বলতেছে যে তুমি কোথায় ইনফর্ম করবা, যদি এই নোটিফাইবল ডিজিজ গুলো পাওয়া যায়, ইন্টারন্যাশনালি নোটিফাইবল ডিজিজ পাওয়া যায়, তাহলে WHO তে করবো। WHO এর কোন জায়গায়, তাহলে এখানে চলে গেল, আমরা এই প্রশ্নগুলো পড়ছি WHO ইন্টারন্যাশনাল হেলথ পড়ার সময় আমরা অর্গানাইজেশন গুলো পড়ছি, WHO এর কয়টা রিজিয়ন আছে, রিজিওনাল হেডকোয়ার্টার গুলা কোথায়, তাই না? 6টা রিজিয়ন আছে না, একদম মনে থাকে যেন কোন কোন রিজিয়নের জন্য কোন কোন দেশ কোন কোন রিজিয়নে ইনফর্ম করবে। আমরা কোনটার মধ্যে পড়ছি, সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন। আমরা ইনফর্ম করবো কোথায়, আমাদের ইনফর্ম করতে হবে নিউ দিল্লিতে, দিল্লিতে, তাই না? ইন্ডিয়ার দিল্লিতে আমরা ইনফর্ম করব। আমাদের রিজিওনাল হেডকোয়ার্টার হচ্ছে WHO নিউ দিল্লি, মনে রাখো কিন্তু। তারপর মনে করো an adult male has come to you with fever, elephantiasis and hydrocele. What is your probable diagnosis? Name the causative agent and vector of that disease. একটা টার্ম দেখে যদি একটু খেয়াল করো যে ইলিফ্যান্থিয়াসিস, এটা দিয়ে কিন্তু মোটামুটি ডায়াগনোসিসটা চলে আসে, তাই না? না, ফাইলেরিয়াসিস। তারপরে মনে করো যে কজেটিভ এজেন্টটা বললা উচিলেরিয়া ব্যানক্রফটেই, হ্যাঁ। ভেক্টর আমরা জানি মূলত হচ্ছে কিউল্যাক্স মস্কিটো, কিউল্যাক্সটা কিন্তু মেইন বাংলাদেশের জন্য, কিন্তু অ্যানোফিলিস এডিসও কিন্তু এটা স্প্রেড করতে পারে। পরীক্ষার সময় শুধু কিউল্যাক্স বলে বসাতে বলতে, যদিও মূলত কিউল্যাক্স, এডিস এবং অ্যানোফিলিসও তোমার ওই ফাইলেরিয়াটা ডিজিজের জন্য রেসপন্সিবল হতে পারে। তারপরে মনে করো যে এরকম প্রশ্নটা জিজ্ঞাসা করলো, ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ মেডিকেল অফিসার ইন কিশোরগঞ্জ সদর হাসপাতাল, ইউ হ্যাভ বিন ইনফর্মড দ্যাট এ টর্নেডো হ্যাজ occurred in village of Husainpur উপজেলা লাস্ট নাইট, হাউ উইল ইউ ম্যানেজ দ্য সিচুয়েশন? এরকম প্রশ্ন বোধহয় আমরা প্রিভিয়াস ক্লাসে একটা আলোচনা করছিলাম। এটা আসলে সেই ডিজাস্টারে চলে যাবে। ডিজাস্টার কাকে বলে, ডিজাস্টারের ম্যানেজমেন্ট আমরা পড়ছি না, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, মিড টার্ম ম্যানেজমেন্ট, লং টার্ম ম্যানেজমেন্ট, ওইভাবে গুছায় গুছায় বলতে হবে। তারপরে এখান থেকে যে তোমার ডিজাস্টার আর অ্যাক্সিডেন্ট কাকে বলে, হ্যাঁ। ট্রাইজটা খুব আজকাল ধরে পরীক্ষায় ডিজাস্টারের মধ্যে। ট্রাইজ তো বুঝতে পারছো, মানে অগ্রাধিকার ভিত্তি। একটা ডিজাস্টার এলাকায় গেলা, টর্নেডো হোক বা ভূমিকম্প হোক, আর্থকোয়াক হইলো, তাহলে এখানে আগে যা দেখতে হবে কোন রোগীটার অবস্থা কিরকম, যে রোগীটাকে চিকিৎসা দিলে ভালো হবে তাকে অগ্রাধিকার দিতে হবে। এখানে একটা আমাদেরকে ডাক্তারদেরকে অনেক সময় কষাই বলে মানুষ, আমরা যা জানি যে রোগীটা বাঁচবে না, কিন্তু আমার কাছে মনে করো যে প্রয়োজনীয় সরঞ্জাম কম আছে, ফ্লুইড কম আছে বা মেডিকেশন কম আছে, যাকে ওষুধ দিলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি তাকেই কিন্তু আমরা চিকিৎসা করব। আর যাকে দেখবো যে তোমার ডাইং কন্ডিশন, একেবারে ফ্রোজিং কন্ডিশন আরম্ভ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তাকে আমরা যদি ওষুধ কম থাকে তাহলে আমরা আর তাকে ওই মুহূর্তে ওই ওষুধটা তাকে দিয়ে নষ্ট করবো না, কারণ সে হয়তো 2-3 মিনিটের মধ্যে মারাই যাবে।
যেহেতু তুমি ডাক্তার, তুমি ডিসিশন নিবা কাকে ওষুধটা দিলে সেভ করা যাবে। এটা হচ্ছে ট্রাইস, অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদান করা। আজকাল প্রায় দেখা যায় ট্রাইস না, করোনার মধ্যে যে রোগী ৩-৪ জন, ভেন্টিলেটর আছে একটা, কাকে দিবা, এইগুলো হচ্ছে ট্রাইস। ডাক্তার সাহেবের ডিসিশন নিবে, সে অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিবে। আচ্ছা, পরে মনে করো একটা প্রশ্ন এরকম যদি থাকে, a 6 years old child has been brought to you with complaint of loose motion 4 to 5 times in 24 hours. On examination, it was found that the child was lethargic, tongue was dry, and eyes were sunken. What is your clinical diagnosis? How will you manage the case? এরকম প্রশ্ন প্রায় থাকে বিভিন্ন রকমের। তো বোঝা গেল কি এটা আসলে চলে গেছে ডায়রিয়াল ডিজিজ উপরে চলে গেছে। তাহলে তোমার প্রথম বের করতে হবে ডিহাইড্রেশন স্ট্যাটাসটা কিরকম। ডিহাইড্রেশন স্ট্যাটাস উপরে চিন্তা করে তারপর তার রিহাইড্রেট করতে হবে। সেই কি হয় রিহাইড্রেট করো, কতটুকু ফ্লুইড কতক্ষণ পর পর, কতটুকু ওজনে কতটুকু দিতে হয়, সেই হিসাবগুলা এখানে চলে আসবে। এইভাবে হলো তুমি খেয়াল করে প্রশ্নগুলো পড়বা, তারপর উত্তর দিবা। আমরা দেখি আমরা নেক্সট ক্লাসে আবার আরো আলোচনা করব কিছু প্রবলেম বেস কোশ্চেন নিয়ে। আজকে থাকে এই পর্যন্ত।